গেল সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় আবারও পতনে শেয়ার বাজার। সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের অপারেশন শুরু করেছে। শ্রীলঙ্কা হয়েছিল দেউলিয়া, বাংলাদেশও সেটির কাছাকাছি। যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না সেগুলোর দাম বাড়ছে। দৈনিক 18 কোটি টাকা হতো হাউজের লেনদেন, যা এখন নেমে এসেছে মাত্র 50-60 লাখে। স্থিতিশীল সরকার না আসা পর্যন্ত গতিশীল অবস্থাতে যাওয়ার আমি কোনো পসিবিলিটি দেখতেছি না। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আইসিবির 1000 কোটি টাকা প্রাপ্তির খবরে বাজারে কিছুটা ফিরেছিল প্রাণ, কিন্তু গেল সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় আবারও পতনে শেয়ার বাজার। চরম এক অনাস্থার পুঁজিবাজারে দিনের পর দিন বিনিয়োগকারীরা হারাচ্ছেন পুঁজি, হাউসগুলোর অবস্থাও নাজুক। তবে সপ্তাহের শেষ দিনে বিএনপির প্রার্থী ঘোষণা এবং দলীয় প্রধানের লন্ডন যাত্রার ইচ্ছায় সংকট কিছুটা কমেছে। সব মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 141.57 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4886.57 পয়েন্ট। লেনদেন 568 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 2057 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 7371 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 383 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 45টির, কমেছে 325টির এবং অপরিবর্তিত রয়েছে 13টির দর। ব্যাপক দরপতনের সপ্তাহ পার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। লেনদেনও নেমেছে অর্ধেকে। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 290 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,747 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 53 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 57,73 লাখ টাকা। এছাড়া 286 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 69টির, কমেছে 200টির এবং অপরিবর্তিত রয়েছে 17টির দর। দর্শক, নন লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট কমিশন শূন্য করা হয়েছে। এতে কোম্পানিগুলো টিকে থাকতে পারলেও যারা অতিরিক্ত কমিশন দিয়ে কাজ আদায় করত তারা পড়েছেন বিপাকে। ব্যাংকিং খাতে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে অতিরিক্ত। 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব মিলিয়ে দেশের শেয়ার বাজার ও অর্থনীতির বিশ্লেষণ জানাবেন ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। সপ্তাহের গড় টার্নওভার ছিল 412 কোটি টাকা, যা গত সপ্তাহের তুলনায় ছিল 22% কম। আমরা যদি সিলেক্টেড টপ 5 গেইনার দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটা দাগে স্মল ক্যাপ যারা তারাই চার্টে ছিল, যদিও তাদের প্রাইস বাড়ার পেছনে কোনো ফান্ডামেন্টাল রিজন ছিল না বা তাদের আর্নিংসও যে খুব ভালো হয়েছে সেরকমও নয়। আমরা যদি সিলেক্টেড টপ 5 লুজার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এনবিএফআই গুলো অনেকদিন ধরে লিকুইডেশনের কথা চলছিল, সেগুলোই আবারও লিস্টে চলে এসেছে। এখন যারা সেলার তাদের পার্সপেক্টিভ থেকে জিনিসটা হচ্ছে তারা এক্সিট নিচ্ছে, বাট বায়ারদের ক্ষেত্রে ইয়েস, এখানে একটা চিন্তার বিষয় রয়েছে যে তারা হচ্ছে কেন হচ্ছে জিনিসটি বাই করছে। টপ 10 ট্রেডেড শেয়ার দেখি তাহলে দেখতে পাই মোটা দাগে সবাই স্মল ক্যাপ, দু একটি ছাড়া। একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে প্রায় সবারই নেগেটিভ রিটার্ন ছিল এই সপ্তাহে, যেটা ইন্ডিকেট করছে হয়তো ইনভেস্টররা এই সকল শেয়ারগুলো থেকে এক্সিট নিয়েছে। আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি এই সপ্তাহে টপ ট্রেডেড সেক্টরগুলো ছিল টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুয়েল এবং ফুড অ্যান্ড অ্যালাইড। যদি এ সপ্তাহের টপ নিউজগুলোর দিকে যদি তাকাই তাহলে প্রথমে দেখতে পাচ্ছি রেগুলেটর এজেন্ট কমিশন 0% করার প্ল্যান করছে। আপনারা হয়তো জানেন যে কোনো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি অনেকটা হাই এজেন্সি কমিশন দিয়ে বিজনেস টেনে আনতো। এই ইস্যুতে লাগাম টানার জন্য সম্ভবত রেগুলেটর এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। যারা একটু স্ট্রং ফান্ডামেন্টালি এবং যাদের একটা সলিড ক্লায়েন্ট বেস রয়েছে তারা হয়তো এটার একটা বেনিফিট পেতে পারে, আর যারা কিছুটা দুর্বল এবং বেশ ছোট তাদের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। আমরা যদি এরপরে নিউজটা দেখি সেটা হচ্ছে এনপিএল মোর দেন 1/3 হয়ে গিয়েছে। এটা ব্যাংকিং সেক্টরের জন্য একটা নেগেটিভ নিউজ। অবশ্যই তাদের আর্জেন্টলি রিক্যাপিটালাইজেশন লাগবে যাতে করে তারা লেন্ডিংটা কন্টিনিউ করতে পারে।
এবং আস্তে আস্তে প্রফিটেবল হয়ে তারা যেন হচ্ছে তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে। এরপরে হচ্ছে 9 এনবিএফআই লিকুইডেশনে বাংলাদেশ ব্যাংকের সম্মতি। এটা ডিপোজিটরদের জন্য ভালো সংবাদ। যারা অনেক দিন ধরে আটকে ছিল তারা অ্যাটলিস্ট কিছুটা ডিপোজিট ফেরত পাবে। যারা শেয়ার হোল্ডার তাদের জন্য হচ্ছে এটা একটা খারাপ সংবাদ। আমরা যদি এরপরে নিউজ দেখি, সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছে তাদের অপারেশন শুরু করেছে। দিস ইজ আ গুড নিউজ। হোপফুলি তারা হচ্ছে পুনর্দমে হচ্ছে চালু হবে এবং তাদের ম্যানেজমেন্ট এই ব্যাংকটাকে বেশ ভালোভাবে অপারেট করে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এবং এটা যদি করতে পারে সেটা আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য ভালো, আবার হচ্ছে ডিপোজিটরদের তরফ থেকে ব্যাংকিং সেক্টরের উপর আস্থাটা আরেকবার ফিরে আসবে। দর্শক, এবার শুনবো বিনিয়োগকারীদের কথা। বর্তমান বাজার নিয়ে তারা কি ভাবছেন, কি বলছেন, নীতি নির্ধারণী মহলের কাছে তারা কি আর্তনাদ জানাচ্ছেন, চলুন শুনে আসি। 100 টাকার একটা শেয়ার ছিল PLFSL, তা কনভার্ট হয়ে আবার 10 টাকায় আসে। সেই 10 টাকার শেয়ারটা এখন 60-65 টাকা, 60-65 পয়সা চলে। তা একটা শেয়ার বাজারে একটা শেয়ার 65 পয়সা, এটা তো সুখকর কোনো বক্তব্য না। আবার কিছুদিন আগে এই বাজার থেকে 5টা ব্যাংক ডিলিস্টেড করা হয়েছে। তা ডিলিস্টেডের পরে আমি খুব হতবাক হলাম। আমরা দরখাস্ত করে শেয়ার নিয়ে আসছি, সেই শেয়ার এখনো অ্যাকাউন্ট আছে। এখন সেই শেয়ার ওই লিকুইডিটি ক্রাইসিসের জন্য যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছে তাদের শেয়ারটাও জিরো হয়ে গেছে। এরকম শোনা যাচ্ছে এই ফাইন্যান্সের আরও 10টা কোম্পানি ডিলিস্টেড হবে। তো বাজারে যখন এই শেয়ারগুলি আসে বা বাজারে যখন এই শেয়ারগুলি নিয়ে আসে, তখন তারা এই চিন্তাগুলি করে না যে কী কারণে এই শেয়ারগুলি নিয়ে আসতেছে এবং কী কারণে মানুষ কিনতেছে। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা শেয়ার পারমিশন দেওয়ার সময় শেয়ারের ভবিষ্যৎ কোনো চিন্তা করে না। এইখানে হচ্ছে জুয়ারিদের আনাগোনা, জুয়ারিরা এইখানে জুয়া খেলে। এখন বিভিন্ন ক্লাবেও তো জুয়া খেলে, তাইলে ব্যাংক ওই ক্লাবেও জুয়া খেলার জন্য ঋণ দিক। এইখানে ঋণ দিতে পারলে ওইখানে দিতে সমস্যাটা কি? একটা শেয়ার 200 টাকার একটা শেয়ার মানুষ কিনে আপনার 5% or 10% বোনাস খায়। তো 200 টাকা যদি সে ইনভেস্ট করে 1 বছরে 2 টাকা পায় বা 1 টাকা পায়, এই 200 টাকা দিয়ে FDR সঞ্চয়পত্র সহ অন্যান্য যে কোনো জায়গায় ইনভেস্ট করলে এর 10 গুণ 20 গুণ পাওয়া যাবে। তারপরে ওইখানে আসে কেন আসে? ওই জুয়া খেলাটারই পছন্দ করে। সকালে কিনবে, বিকালে বিক্রি করে দিবে, ডিফারেন্স মানি নিয়ে যাবে। এখন এই জিনিসটা তারা চিন্তা করে না যে আমার শেয়ারটা কেনা হচ্ছে 300 টাকায়। 300 টাকার আমার 20,000 শেয়ার কিনা আছে, সেই শেয়ারটা চলে এখন 20 টাকা। আমি ডিফারেন্স বের করতে করতে আমার শেয়ার ঠিক রেখে এখন 20,000 শেয়ার 20 টাকা করে 4 লাখ টাকা দাম আছে। এই শেয়ারটা আমার কেনা হয়েছে 200 টাকা করে, 20,000 শেয়ার 40 লাখ টাকা। তো ওইখানে সে ডিফারেন্স বের করছে 5 লাখ টাকা, তার লস আছে এখন 50 লাখ টাকা। শ্রীলঙ্কা হয়েছিল দেউলিয়া, বাংলাদেশও সেটির কাছাকাছি, কিন্তু শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী পাকিস্তানের শেয়ার বাজারে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়, আর এসব দেশ থেকে শিক্ষা নিয়ে সরকার চাইলেই পুঁজিবাজারকে উন্নত পর্যায়ে নিতে পারে বলে মনে করেন এই বিনিয়োগকারী। কারণ পাকিস্তান, শ্রীলঙ্কায় আর আমাদের যে অবস্থান সব কাছাকাছি, কিন্তু পাকিস্তানের কিংবা শ্রীলঙ্কার অবস্থা দেখেন কি অবস্থা, আমাদের অবস্থাটা কি অবস্থা। কিন্তু আমরা হয়তো বা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে গিয়ে আমরা এগুলি দেখতে পাচ্ছি না। সরকার তো এগুলি পারে ইচ্ছা করলে যে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের এই একই পরিস্থিতির কারণে ওরাও শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, আমরা দেউলিয়ার কাছাকাছি ছিলাম, কিন্তু তারপরও শ্রীলঙ্কা মার্কেট যে উঠাইতে পারছে, ঘুরে দাঁড়াইছে, এটা সরকারের কি অবদান আছে এটা তো আমরা শ্রীলঙ্কা গিয়া দেখতে পারবো না। সরকারের উচিত লোক পাঠানো কিংবা নিজেরা জানার পরে কিভাবে কি করতে হয় না করতে হয় এটা দেখতে হবে। আমরা কিভাবে দেখবো? আমাদেরকে
আমাদের বরং যে কিছু কিছু জায়গা আছে চুরি করে নিয়ে গেলে পরে সরকারের খবর হয়। হিরো চুরি করে নিয়ে গেছে, এরপরে সরকারের খবর হয়েছে। হিরোরে চোর বানাইছে আবার ওই যে বিএসসির তদানীন্ত চেয়ারম্যান। আইসিবির কথা বলছিলাম, আইসিবি তারা ভালো ভালো শেয়ারগুলি মার্কেটে খুব সস্তায় বিক্রি করে দিতেছে, কিন্তু 20 টাকাতে কিনা শেয়ার ওই আজিজ পাইপ এটা যখন 100 টাকা 110 20 40 টাকা উঠে তখন ওরা বিক্রি করে না। ওরা পকেটে রেখে বোর্ড রেমুনারেশন খায় কতগুলি অসৎ কর্মচারী। এবং একটা শেয়ারের দাম আজকে 18 টাকা, এই শেয়ারটা যখন 200-250 টাকা উঠছে তখন তারা কিনে। ওই গেমলাররা ওদেরকে কিছু ধরা দেয়, কিছু টাকা পয়সা ধরা দেওয়াতে তারা শেয়ারগুলি খুব উচ্চ দামে কিনে। আদৌ ওইসব কোম্পানির লাভ্যাংশ কিংবা কিছু দেওয়ার মতো সম্ভাবনা নাই। ওইসব প্রতিষ্ঠানের শেয়ারই তারা বিনিয়োগে যায়, কিন্তু ভালো শেয়ার বিনিয়োগ এবং আইসিবির সকল কর্মচারী এগুলি অসৎ। এই অসৎ কর্মচারীদের বিচার আগে হওয়া উচিত। দর্শক, বর্তমান পুঁজিবাজারে সিকিউরিটিজ হাউস মার্চেন্ট ব্যাংকগুলোর অবস্থা খুবই নাজুক। অফিস ভাড়া, কর্মচারীদের বেতন ভাতা তারা নিয়মিত রাখতে পারছেন না। বাজার নিয়ে তারা কি ভাবছেন, তারা কি বলছেন, এ বিষয়ে বিস্তারিত জানবো শেয়ার বাজারের প্রবীণ বিশেষজ্ঞ ইতিহাদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আজিজ মিসিরের কাছে। অ্যাকচুয়ালি বাজার নিয়ে আমরা টোটালি হতাশ। এই অবস্থাতে এই বর্তমান যে প্রেক্ষাপট চলছে, পলিটিক্যাল যে ক্রাইসিসটা চলছে, টোটালি প্রত্যেক মাসে এমন কোনো মাস নাই যে মাসে আমরা লস দিয়ে স্টাফের বেতন দিচ্ছি না। আমরা টোটালি ক্রিপল হয়ে গেছি। এইটা থেকে আমরা উত্তরণ চাই। খুব নাজুক বলতে কি, নাজুকের চাইতে বেশি খারাপ অবস্থা। দেখেন, এই যে আজকে যদি 10 পয়সা বাড়ে, কালকে 20 পয়সা পড়ে। দিন দিন ইন্ডেক্সটা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড কোনো ইন্ডেক্স আমরা পাচ্ছি না। আমাদের অবস্থা খুবই খারাপ। শেয়ার মার্কেট রিলেটেড যতগুলো লোক আছে যারা এটাকে বেস করে তাদের পরিবার পরিজন চলতো, ফ্যামিলিগুলো চলতো, সেই ফ্যামিলিগুলো টোটালি বসে গেছে। আমরা এই স্টাফদের বেতন দিতে পারি না। আমরা ফিল করি যে বেতন তাদেরকে দিচ্ছি এই বেতন তাদের কিছু না, এটা তারা চলার কথা না। এখনকার দেশের বাজার মূল্য যদি আপনি হিসাব করেন বা দেখেন, সে অনুসারে বাজারের অবস্থা এত খারাপ, মানে ওদেরকে 2 বেলা 2 মুঠি ভাত মানে সঠিকভাবে তারা খেতে পাচ্ছে সেটা আমরা বলতে পারতেছি না। সিমিলারলি ইনভেস্টর যারা আছে তাদের তো একই অবস্থা। এখন বাজারে ইনভেস্টর যদি না থাকে আমরা করবো কোথেকে? আমাদের তো আর্নিং হইতে হবে, সে আর্নিং দিয়ে আমরা স্টাফের বেতন দেব। আর ইনভেস্টাররা তো টোটালি কিছু করতে পারছে না, তাদের ইনভেস্টমেন্ট টোটালি দিন দিন লাইক নদী ভাঙ্গার মতো ইরোশন, ডেলি ইরোশন হচ্ছে। তো এই অবস্থাতে একটা দেশ বা একটা দেশের শেয়ার মার্কেট চলতে পারে না। এটাকে সরকারের যদি, এখন সরকারই তো নাই আমাদের, আমরা সরকারকে কাকে বলবো? যে সরকার আছে এই সরকার এই দিকে টোটালি তাদের কোনো মনোনিবেশ নাই। দৈনিক 18 কোটি টাকা হতো হাউজের লেনদেন, যা এখন নেমে এসেছে মাত্র 50-60 লাখে। এই চিত্র হাউসগুলোর। তাই প্রয়োজন একটি গতিশীল পুঁজিবাজার, কিন্তু রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত সেই গতি পাবে না বলছেন এই বিশেষজ্ঞ। যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটা স্থিতিশীল সরকার আসুক। আমাদের এই টোটাল ফাইন্যান্স ডিপার্টমেন্টটাকে, আমাদের শেয়ার মার্কেটটাকে দেখার জন্য এমন কিছু লোকজন আসা উচিত বা আগাইয়ে আসা উচিত, যেদের সাথে অন্তত লক্ষ কোটি মানুষের জীবন জীবিকা, তাদেরকে এটা থেকে বাঁচাইতে আমরা সবাই সহযোগিতা কামনা করি। আমাদের দেশের যে অবস্থা, স্থিতিশীল সরকার না আসা পর্যন্ত গতিশীল অবস্থাতে যাওয়ার আমি কোনো পসিবিলিটি দেখতেছি না। হ্যাঁ, কিন্তু সরকার যদি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে, যেমন ব্যাংক আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে যারা ল্যান্ডিং করে, তারপরে আইসিবি আছে, তাদেরকে যদি সরকার, কদিন আগে শুনছি
1,000 কোটি টাকা দিছে। 1,000 কোটি টাকা ওই ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একদিনের খোলা। আমরা আগে ডেলি, আমার হাউসে ডেলি বাসা বিক্রি হতো 17 কোটি 18 কোটি টাকা ডেলি, আর এখন সেটা নামে আসছে 50-60 লাখ টাকায়। তো আমরা কিভাবে চলবো? তো কাজেই একটা স্থিতিশীল সরকার, এখনকার যে সরকার আছে, এরা ইচ্ছা থাকলেও এরা কিছু করবে না, করতে পারে। তারা এই যে সমস্ত ব্যাংকগুলোর মার্চেন্ট ব্যাংক আছে, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য তাদেরকে বলতে পারে যে তোমার শেয়ার মার্কেটটাকে একটু উপরে উঠাও, মানে যাতে পাবলিক কনফিডেন্স বাড়ে, পাবলিক শেয়ার মার্কেটে আসতে পারে, আসলে টাকা পয়সা সার্কুলেশন হবে। তো সেই জিনিসগুলো তো নাই। পুরাতন বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারে আটকে গেছেন নতুন বিনিয়োগকারী। মাঝে মধ্যে একটু আশার আলো দেখলেও একটু পরপরই তা নিভে যাচ্ছে। এই মুহূর্তে কি করবেন বিনিয়োগকারীরা? বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে বিনিয়োগ পরামর্শ জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। কারণ হয়ে যাচ্ছে কি, এখন যে ভোলাটাইল অবস্থাটা চলছে, আপনি দেখেছেন বিভিন্ন কোম্পানিগুলো ডিভিডেন্ড যা দিচ্ছে তাতে খুব একটা ভালো ডিভিডেন্ড যে তারা দিচ্ছে সেটা না। মুশকিল হয়েছে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না সেগুলোর দাম বাড়ছে, এবং যেটা হচ্ছে এখন যদি বিনিয়োগকারীরা একটু ধৈর্য সহকারে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসা পর্যন্ত একটু দেখে শুনে বিনিয়োগ করে, এবং যেটাই করবো একটু লং টার্মে যদি না করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর আরেকটা ব্যাপার হলো, আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের গুজবে কান দিই। এগুলো না করে আমরা যদি প্রপারলি স্টক সিলেকশন করতে পারি এবং সেই অনুযায়ী আমরা একটু লং টার্ম চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের বিনিয়োগকারীরা, আমার বিশ্বাস, উইদিন 6 মান্থ টু 1 ইয়ার এটা একটা ভালো গেইন তারা পাবে। তবে তারা যাই করুক দেখে শুনে করা উচিত তাদেরকে, এবং যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে ওগুলো আপনি দেখেন ম্যাক্সিমাম কোম্পানিগুলো এর আগের বছরের যে প্রাইস ছিল তার থেকে অনেক কম, অলরেডি 20-30% শেয়ার কমে গেছে, বা অনেক ক্ষেত্রে 50% শেয়ার ফল করেছে। এখন এটা হয়েছে বিভিন্ন ধরনের পলিটিক্যাল আনরেস্ট, এবং এই গভর্নমেন্টের উপরে হয়তো বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারছে না, এ কারণে হচ্ছে। তবে ইলেকশনটা হয়ে গেলে, বা আপনার যদি ইলেকশনের জন্য ডেটটা কনফার্ম হয়ে যায়, তখন এরপর থেকে দেখবেন হয়তো মার্কেটটা একটু ভালোর দিকে যাবে। আর আমাদের সমস্যাটা হয়েছে কি, মার্কেটে আমাদের শেয়ার বাজারে কোনো কিছু হলেই আমরা এটা নেগেটিভলি রিয়্যাক্ট করে সবার আগে শেয়ার বাজারে, যেটা হওয়া উচিত না। আর বিনিয়োগকারীর টাকা তো বিনিয়োগকারীর নিজের, সেটা তো সে কারো কাছ থেকে এনে বা কেউ তাকে ফ্রি দেয়নি। যেহেতু তো সে ফ্রি টাকাটা পায়নি, তাহলে তার উচিত হলো দেখে শুনে বিনিয়োগ করা এবং একটু ধৈর্য সহকারে বিনিয়োগ করা। আপনার কাছে যদি 100 টাকা থেকে থাকে, আপনি 30 টাকা একদিন বিনিয়োগ করেন, এরপরে যদি দেখেন যে শেয়ারটা কমে যাচ্ছে, এরপরে আরও আস্তে আস্তে ওই 30 টাকা করেন, দেন ফাইনালি এটার একটা অ্যাডজাস্ট করে আপনি যাতে একটা ফ্রুটফুল পজিশনে যেতে পারেন সেটার দিকে খেয়াল রেখে আপনি মার্কেটে বিনিয়োগ করেন। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। এশিয়া, ইউরোপ থেকে শুরু করে ভালো অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 0.28% বেড়ে দাঁড়িয়েছে 47,851 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.12% বেড়ে দাঁড়িয়েছে 6,857 পয়েন্ট। উত্থানের ধারায় রয়েছে ইউরোপের শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.17% বেড়ে দাঁড়িয়েছে 9,711 পয়েন্ট। এছাড়া জার্মানি ডেক্স ইন্ডেক্স 0.48% বেড়ে দাঁড়িয়েছে 23,882 পয়েন্ট। দর্শক, চীন, জাপান থেকে শুরু করে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারে রয়েছে সূচকের ইতিবাচক প্রভাব। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.47%
শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 50,492 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.37 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 3,903 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.05 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 85,760 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.43 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 1,67,400 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের সপ্তাহের পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।